যাই যাই, জলটা নিয়ে বরং তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, না হলে যে মা আমার উপরে ভীষণই রাগারাগি করবেন। এমনিতেই মা আমাকে পছন্দ করে না, আমাকে নিয়ে বাড়ির সমস্ত কাজই করায়, তারপরও মায়ের চোখে আমি ভালো হতে পারিনি। আমার ছেলেটা তো পাগল, না হলে যে কি দেখে ওকে বিয়ে করলো। না আছে রূপ, না দিতে পারছে এই বংশের প্রদীপ। এভাবে চললে কি আর হয়? না জানি আমার ছেলে ওই অপয়াকে কি দেখে বিয়েটাই করলো। কতবার কতবার করে আমি ওকে বললাম যে ওকে তাড়িয়ে দেই বাড়ির থেকে। আমি তোকে আবারও ধনী এবং রূপসী মেয়ের সাথে বিয়ে দেব। বাবা বাবা, অপয়ার নাম নিতে না নিতেই অপয়া বাড়িতে এসে হাজির। তা বলছি নবাব জাতি, জল আনতে কি তোর এত সময় লাগে? বলি, জল আনতে গেছিস নাকি পাড়া বেড়াতে শুনি? মা, আপনি এটা কেমন ধরনের কথা বলছেন? আপনি তো জানেনই যে নদীটা আমাদের বাড়ি থেকে কতটা দূরে মা। ওখানে যেতে আর আসতে আসতেই তো 20-25 মিনিট সময় লেগেই যায় আমার। কিন্তু মা, যদি আমার হাঁটার কারণে একটু দেরি হয়ে থাকে তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিন। আগামীকাল থেকে আর কখনোই দেরি হবে না। আমি তো যত তাড়াতাড়ি সম্ভব জল নিয়ে বাড়ি ফিরবো। ইস, এই অপয়ামের কথাগুলো আমি শুনলে না আমার মাথাটা একেবারে গরম হয়ে যায়। ইচ্ছে তো করে লাথি মেরে ওকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিই, কিন্তু আমার ওই বকা ছেলেটার জন্যই আমি কিছুই করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে এখন যা, গিয়ে রান্নাঘরে ভাতটা চাপিয়ে দে। আমার ছেলেটা এখনই তো আসবে খেতে। খেতে এসে যদি সময় মতো খাবারটা পাতে না দিস, তোর কিন্তু তখনই আমি খবর করে দেব, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই গিয়ে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমার সব রান্নাও হয়ে যাবে। দয়া করে আমাকে আপনি মন থেকে ক্ষমা করে দিন মা। আর দয়া করে আপনার মাথাটা এবার একটু ঠান্ডা করুন, না হলে যে আমার মাথায় আপনার ভীষণই যন্ত্রণা করবে। হায় রে হায়, এ কি সর্বনাশের কাণ্ড রে বাবা! আমার ছেলেটা কাজের থেকে খেটে খুঁটে ঠিক মতনও দুটো খেতেও পারে না। মা, এই এই তো ভাতটা প্রায় আমার হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিলেই, তরকারিটা বসিয়ে দিলেই সব হয়ে যাবে। মা, তার মধ্যে আমি তো কোনো যন্ত্র নই যে বললেই রান্না হয়ে যাবে। এটা আগুনের কাজ মা। যত তাড়াতাড়ি আমি রান্নাটা করার চেষ্টা করছি। আমিও তো একটা মানুষ, তাই না মা? এত কাজের চাপ যদি সারাদিন আমার উপরে থাকে তাহলে আমি কোনটা ছেড়ে কোনটা করব মা? আপনি আমাকে বলুন। কোনটা ছেড়ে কোনটা করবি মানে? আসলেই সত্যি কথা কি জানিস, তোর মা তোকে কিচ্ছুটি শেখায়নি। যদি তোর মা তোকে এতদিনে কিছু একটু কাজ শিখিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতো তাহলে বুঝতাম যে শিখিয়ে দিয়েছে, তার জন্যই তুই এই বাড়িতে কাজ করতে পারছিস। কিন্তু না, তোর যা কাজের ছিরি, না আছে চাহারা আর না আছে কাজের কোনো রঙ্গমেতি, সব ঢাপ, বুঝেছিস? মা, আপনি আমাকে যা ইচ্ছে আপনি আমাকে তাই বলুন মা, কিন্তু আপনি এখানে আমার মাকে আপনি কিছুই বলবেন না, কারণ আমার মা আর এই দুনিয়াতেই বেঁচে নেই। কেন মা, কেন? শুধু শুধু একটা মৃত মানুষকে নিয়ে এভাবে কথা বলছেন? আর মা, প্রত্যেকটা মায়ের কাছেই তার সন্তান হয় রাজপুত্র আর না হয় রাজকন্যা।
আপনি আর আমার মায়ের সম্বন্ধে আর বলবেন না মা, আমার কাছে আর বলবেন না। আমার যে কিছুতেই সহ্য হচ্ছে না। আর আমাকে কিচ্ছু ভালো লাগছে না ভাই। এ বছরে তো বৃষ্টির কোনো দেখাই নেই। কি যে হবে এবছর, আমার জমিগুলোর কে জানে। তা তোমার জমির খবর কি ভাই? আর আমিও তোকে কি বলবো ভাই, আমার জমিরও ওই একই অবস্থা। আমার মনে হচ্ছে আমার জমির একটা এবার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে রে ভাই। কিন্তু এখানে আমার কিচ্ছু করার নেই, সব বিধাতার ইচ্ছা, বুঝলে? সব বিধাতার ইচ্ছা। তুমি একদম ঠিক কথাই বলেছো ভাই, সবটাই বিধাতার ইচ্ছা। তিনি যদি চান তাহলে বিনা জলেতেই ভালো ফসল হতে পারে। আজকে দেখো না গো, আমি তোমার জন্য টেস্টি টেস্টি করে রান্না বান্না করেছি। তুমি তাড়াতাড়ি একটু খেয়ে আমাকে বলো না গো যে আজকের খাবারটা কেমন হয়েছে। তোমার জন্য তো অপেক্ষা করতে করতেই আমার সময় কিছুতেই পার হয় না। আহা গিন্নি, আর তোমায় বলতে হয়? তোমার হাতের রান্না করা খাবার আমার এমনিতেই দারুণ লাগে। এটা আর নতুন করে তোমাকে বলতে হয় কেন বলো? তোমার হাতের রান্না তো আমি সেই 2 বছর ধরেই খাচ্ছি। এমন সুস্বাদু খাবার আমি আর কোনো দিনও খাইনি গিন্নি। খাবারের এতই স্বাদ তোমায় আমি কি বলবো। তা তুমি কি খেয়েছো গিন্নি, না আমার জন্যই বসে আছো? না না, আগে তুমি খাও গো। আমি তোমাকে ছাড়া কি কোনো দিনও খেয়েছি তুমি বলো? আমি আমার স্বামীকে রেখে কিভাবে খাই বলো? তুমি আগে খাও, তোমার খাবার খাওয়া দেখেই তারপরেই আমি খেয়ে নেব কিছুক্ষণ পরেই। আরে না না গিন্নি, আসো আমরা দুজনেই খাই। তুমিও তো সারাদিন কম কষ্টই করো না বলো? সারাটা দিন সংসারের কাজকর্ম নিয়েই পড়ে থাকো, নিজের দিকে তো কোনো খেয়াল রাখোই না। না গো না, তুমি যে আমাকে বলেছো না খাবারের কথা, সেটা শুনিয়েই আমার পেট ভরে গেছে। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আমায় সঠিক উত্তরই দিবে তো? কি কথা বলোই না গিন্নি, আমি তোমাকে সব উত্তরই দিতে রাজি আছি, তুমি শুধু বলো। আচ্ছা, আমি কি সত্যি অপয়া আর এতটাই দেখতে খারাপ? তুমি দয়া করে আমাকে সত্যিটাই খুলে বলো। তুমি যে আমাকে কি বলো না গিন্নি, আমাদের বাচ্চা হয় না তো কি হয়েছে, তাই বলে তুমি নিজেকে অপয়া বলিও না গিন্নি। এইসব ফালতু কথা তুমি তোমার মাথাতে কেন ঢোকাও বলো তো? তোমার মতো সুন্দরী মেয়ে আমি আমার জীবনে কখনোই দেখিনি, তাই তো আমি তোমাকে বিয়ে করেছি, বুঝলে গিন্নি? মা, ও মা, তোমার কি হয়েছে আমাকে বলো তো? আমার ঘর থেকে তোমার চিল্লাহাল্লার আওয়াজ শোনা যাচ্ছে, আর তোমার চোখে চোখে কালো দাগ কেন মা? কি হয়েছে মা তোমার? দয়া করে তুমি আমাকে বলো। কষ্টের রে বাবা, এই চোখের দাগটা হচ্ছে খুব কষ্টের। আমার জীবনে কতই স্বপ্ন ছিল, ছেলের বউ ঘরে আসবে, আমার একটু সেবা যত্ন করবে। কিন্তু তুই দেখ না বাবা, আজকে 2 দিন হয়ে গেল আমি জ্বরে বিছানায় কাতরাচ্ছি, কিন্তু তোর বউ একদিনও আমাকে উকি দিয়েও একবারও দেখলো না। তুই যে শহরে গেলি কাজের জন্য, এরপর থেকে খাবারটুকু তোর বউ আমার ঘরে দিতে আসেনি রে বাবা। আমি যে আর বাঁচতে চাই না রে বাবা, এবার আমি মরে যেতে চাই। এ জীবন রেখেই আর কি লাভ তুই বল? তার মধ্যে এতদিন তো হয়ে গেল, তোর বউ আমাকে এখনো একটা নাতি
নাতনিরও মুখ দেখাতে পারলো না। তুমি এসব কি বলছো মা? ওই মায়ার এত বড় সাহস আসলো কোথা থেকে যে তোমাকে খাবারটুকু দিতে আসেনি তোমার এত অসুস্থতায়? হায় রে, আমি আমার জীবনে কত বড় ভুল করে ফেলেছি। একটা সামান্য বউয়ের জন্য আমি আমার মাকেই ভুলে গেলাম। আজ আমি মায়ার কিছু একটা করব মা। আজ হয় ও এই বাড়িতে থাকবে, আর না হয় আমি এই বাড়িতে থাকবো। তুমি দেখে নিও। না না রে বাবা, আমি তো একদিন মরেই যাব। তোরা তোদের সংসারে ঝামেলা আর করিস না। আমার জীবন থাকলেই বা কি, আর না থাকলেই বা কি। আমি তোমাদেরকে এইভাবে ঝগড়া হতে দেখতে পারবো না। আমি হচ্ছি এই দুনিয়ার একটা বোঝা। তোরা দুজনেই সুখী হও। তোরা সুখী হলেই তো আমি শান্তি। তোরা সবসময় ভালো থাকো, আমি এই কামনাই করি। মায়া, তুমি যে এরকম একটা খারাপ মেয়ে সেটা আমি কল্পনাতেও কোনো দিনও ভাবতে পারিনি। তোমাকে আমি আমার পছন্দেই বিয়ে করেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে তুমি উপরে যতটা সাদাসিধে দেখাচ্ছ তুমি ভিতরে ততটাও নও। ছি 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 ছি, তোমার কাছে আমি এরকমটা কোনো দিনও আশা করিনি মায়া। তোমার মতো মেয়ে, এরকম একটা অপয়া মেয়েকে বিয়ে করেই আমার পুরো জীবনটাই বরবাদ হয়ে গেল। ছি। ওগো, এবার তুমি একটু শান্ত হও। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি করেছিটা কি। সেটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। যদি আমি তোমাদের কাছে কিছু ভুল করে থাকি তাহলে দয়া করে আমাকে তুমি বলো। তবুও তুমি আমাকে এইভাবে বলিও না গো, আমার খুবই কষ্ট লাগছে। আসলেই তুমি কিছুই জানো না। তুমি কি করেছো তুমি এটাও জানো না। তুমি আমার অনুপস্থিতিতে সুযোগ নিয়ে আমার মায়ের সাথে খারাপ আচরণ এবং ব্যবহার করেছো। তারপরেও তুমি বলছো তুমি কি করেছো। আমি সব সময় তোমাকে বলি আমি আমার বউকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমি আমার মাকে কোনো দিনও ছাড়তে পারবো না। তুমি এত বাজে একটা মেয়ে আমি তা জীবনেও ভাবিনি। ও মা, তুমি এসব কি বলছো? তাহলে তুমি শোনো ঘটনাটা কি হয়েছে। এতদিনে যা যা হয়েছে আমি তোমায় সবটাই খুলে বলছি। মা, ও মা, আপনার কি হয়েছে? মা, আমাকে আপনি বলুন না। আজকে সকাল থেকে যে আপনি বিছানা থেকে উঠছেনই না, আপনার শরীর খারাপ হলো নাকি মা? দয়া করে একটু আমার সাথে আপনি কথা বলুন মা। আপনার এই অবস্থা দেখে আমার একটুও ভালো লাগছে না। ধর, আমার শরীর খারাপই হয়েছে, তাতে তোর বাপের কি রে? তোর ওই অপয়া কুৎসিত হাত দিয়ে আমার সেবা করতে তুই এসেছিস রে অপয়া? দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। আমি এইভাবেই বিছানায় শুয়ে শুয়ে মরে যাব। তবুও তুই আমাকে একদমও তোর ওই কুৎসিত হাত দিয়ে আমাকে তুলবি না। তোর থেকে একটা রাস্তার কুকুরকেও আমি খুব ভালো চোখে দেখি, বুঝেছিস অপয়া মেয়ে? মা, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলুন, কিন্তু আপনার অসুস্থতায় আপনার সেবা আমাকে করতে দিন মা। আমি অপয়া হতে পারি মা, তবে কি আমি মানুষ নই? কেন মা, কেন এই জাত অপয়াকে আপনারা পার্থক্য করেন? অবশেষে যেখানে আমাদেরকে একদিন সবাইকেই মরতে হবে মা। এখন যদি আপনার কিছু একটা হয়ে যায় তাহলে আমি আপনার ছেলেকে কি জবাব দেব? দয়া করে এবারের মতো আপনি আপনার একটু সেবা করতে দিন আমায়। আহারে, এই মেয়ে তো আমার মাথাটা এবার খেয়ে ফেলবে রে। তুই আমার ঘর থেকে যাবি এখন, নাকি আমি উঠে তোর মুখে দুটো লাথি দেব? হ্যাঁ,
হতচ্ছাড়ি মেয়ে কথাকার, আমার ছেলেটা একটা অপয়া মেয়ে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এলো রে। আমার যে সর্বনাশ হয়ে গেল রে। ওগো, এবার তুমি আমার কথা একটু বিশ্বাস করো। মা আমাকে তার গায়ে একবারও স্পর্শ করতেই দেয়নি। এতে আমি বা কি করতাম বলো? মায়ের পাশে গেলে মা আমাকে যা নয় তাই গালিগালাজ করে। আমাকে এখানে রূপকথার গল্প শোনানো হচ্ছে, তাই না? শোন অপয়া মেয়ে, তোকে আর আমার ভালো লাগছে না। কাল সকাল সকাল হতে না হতেই তুই আমার বাড়ির থেকে বেরিয়ে যাবি, বুঝেছিস? আমি তোর সাথে আর ঘর সংসার করতে চাই না, আর করবও না। আর হ্যাঁ, জীবনে কোনো দিনও যদি আর এই বাড়িতে ফিরেছিস তো তুই দেখে নিস আমি তোর কি হাল করি। এগুলো সবটাই আমারই দোষ, সবটাই আমারই দোষ। মায়ের কথা যদি আমি আগেই শুনতাম তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতেই হতো না। ওগো, আমি এখন কোথায় যাব তুমি বলো? এই পৃথিবীতে যাওয়ার মতনই যে আমার জায়গাই নেই। আমি যে এতিম, আমার কেউ নেই। তুমি তো সব কিছুই ভালো করেই জানো। আমাকে তুমি এভাবে বলিও না। আমাকে তুমি দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দাও। দয়া করে এই বাড়িতে থাকতে দাও তুমি আমাকে। শোন অপয়া হতচ্ছাড়ি, তুই আর আমার বাড়িতে কোনো দিনও আসবি না, বুঝেছিস? তোর মতো এরকম একটা অভিশপ্ত মেয়েকে, অপয়া মেয়েকে আমি আমার বাড়িতে কোনো দিনও রাখবো না। আমি তোর জন্যই আমি আমার মাকে হারাতে চাই না, বুঝেছিস? তুই যদি এখানে থাকিস তাহলে আমার মা আরো অসুস্থ হয়ে যাবে। তাই তুই এখান থেকে এখনই বেরিয়ে যা। শুনেছিস তো আমার ছেলে তোকে কি বলল? তুই আর এই বাড়িতে আসার চেষ্টাও করবি না, অপয়া মেয়ে কথাকার। বলি, এখনো সঙ্গের মতো না দাঁড়িয়ে থেকে এখন তাড়াতাড়ি করে আমার বাড়ি থেকে বিদায় হও তো। তুই একবার দেখ রে বাবা, তুই শুধু একবার দেখ কতই অভিনয় করতে পারে। চোখের জল নিয়ে আমাদেরকে বোঝাতে চাইছে। তার মতো সরল আর সাদাসিধে মেয়ে আর দুটোও নেই। ওগো আর মা, আপনারা আমাকে আর দাম দিলেন না। আপনারা কুকুরের মতো আমাকে ছুঁড়ে ফেলে দিলেন। ঠিক আছে, আপনাদের দুজনের খুশিতেই আমারও খুশি। আমি এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে আমি কোনো দিনও ক্ষমা করব না। আপনারা এই কথা মনে রাখবেন। হায় রে কপাল আমার, যেখানে আমার স্বামী আমাকে খুবই ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু আজ আমার সেই পরিচিত স্বামী অপরিচিতদের মতো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এখন তার মায়ে তার কাছে সব কিছুই হয়ে গেছে। আমি একটা ময়লা আবর্জনা এখন হয়ে গেছি ওদের কাছে। আমি এখন কোথায় যাব, কি বা করব? আমার ইচ্ছে করছে এই নদীর জলেই আমি ডুবে মরে যাই, কিন্তু আত্মহত্যা করাও তো মহাপাপ। আমি এখন আত্মহত্যাও করতে পারছি না। এ বিধাতা, আমাকে একটা কিছু রাস্তা দাও, যাতে আমি একটা জীবনের লক্ষ্য খুঁজে পাই। আর এইভাবে আমি পাচ্ছি না, আর আমি সহ্য করতে পারছি না। আমার কপালে তো মা বাবা কেউ নেই। তুমি আমাকে মা বাবার আদরও পেতে দিলে না। তুমি সেই ছোটবেলায় আমার কাছ থেকে আমার মা বাবাকেও কেড়ে নিলে। তাহলে তো আজকে ভরসা থাকতো আমার। আরে এই মেয়েটা কে, আর এখানে বসে বসেই বা কান্না করছে কেন? আমার মনে হয় ও খুব দুঃখী একটা মেয়ে। যাই যাই, তার কাছে গিয়ে একটু দেখি তার কিসেরই বা এত কষ্ট।
আরে মেয়ে, তোমার এমন কি হয়েছে বলো তো? এভাবে গাছের নিচে বসে বসে কান্না করছো, তোমার কি হয়েছে? তুমি কি আমাকে একটু বলবে? তু তু তুমি তো, আমার মনে হচ্ছে তুমি একটা দৈত্য। তুমি জানো দৈত্য, আমার শাশুড়ি আর আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ কি জানো? কারণ শুধু একটাই, আমার বাচ্চা হয় না। বাচ্চা হয় না বলেই আমাকে কেউ পছন্দই করে না। তুমি আমাকে বলো না দৈত্য, ঈশ্বর আমাকে যদি বাচ্চা দান না করে, এতে কি আমারই অপরাধ? আমি কি মানুষ নই? আমার কি মন বলতে কিছুই নেই? তুমিই বলো। বলছি মেয়ে, আমাদের মতো দৈত্যদের জাদু ক্ষমতা থাকে, তাই তোমার মনও এখন আমি পড়তে পারছি। তুমি খুবই ভালো একটা মেয়ে। তুমি একটা কাজ করো মেয়ে, আমি তোমাকে যেমন ভাবে বলছি তুমি তেমনই করো। তোমার সমস্যার সমাধান আমার কাছে আছে। ওদেরকেও এবারে একটা উচিত শিক্ষা দিতে হবে, না হলে ওদের কোনো দিনেই শিক্ষা হবে না, বুঝেছো মেয়ে? এই যে আমি দিলাম তোমার রূপ বদল করে, তুমি এখন তোমার বাড়িতে গিয়ে আমি যেইভাবে ভাবে বললাম তুমি সেইভাবে কাজ করিও। তুমি দেখবে ওদের এখন আমি কিভাবে উচিত শিক্ষা দিই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দৈত্য। তুমি আমাকে এতটাই সাহায্য করেছো যে তোমাকে জীবনও আমি ভুলতে পারবো না। আর তুমি যেভাবেই আমাকে বললে, আমি বাড়িতে গিয়ে সবটাই করব। এখন তাহলে আমি যাই দৈত্য। ও মা গো মা, বাবারে বাবা, দেখ রে দেখ, এই এত সুন্দর পরীর মতো মেয়েটা কে? বলছি মা, কে গো তুমি? তোমার মতো এরকম সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখিনি। আর তুমি আমার বাড়িতেই বা কি করছো মা? আমাকে তুমি বলো তো। আর বলবেন না মাসিমা, আমি রাস্তা ভুলে গেছি। আমার খুব জল তেষ্টাও পেয়েছে। আমাকে আপনি একটু জল খেতে দেবেন? আসলে কি জানেন তো মাসিমা, আমার এই পৃথিবীতে বলতে কেউ নেই। আমি একটা এতিম মেয়ে, তাই একটু আশ্রয়ের খোঁজেই করছিলাম গো মাসিমা। এদিক দিয়ে যাবার পথেই আপনাদের বাড়িটা দেখতে পেলাম, তাই আমি এখানেই চলে এলাম একটু জল খেতে। আপনি কি আমাকে একটু জল খেতে দেবেন? আরে বাবা রে বাবা, এত সুন্দরী একটা মেয়ে আমি আমার জীবনেও দেখিনি। আমি যদি একে একবার বিয়ে করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আরে বাবা, বলছি তুই এরকম সুন্দরী মেয়ে আর জীবনেও পাবি না রে। বলি তোর এখনো সময় আছে, তুই ওকে বিয়ের প্রস্তাব দে। তা বলি সুন্দরী মা, তুমি যদি কোনো মনে না করো তাহলে তুমি আমার বাড়িতেই থাকতে পারো। কিন্তু মাসিমা, আপনার বাড়িতে থাকলে তো পাড়ার লোকে আমাকে বাজে বাজে কথা বলবে যে আমার মতো এরকম একটা রূপসী সুন্দরী একটা মেয়ে আপনাদের বাড়িতে কি করছে। বলি মাসিমা, আমি লোকের কটু কথা বাজে কথা শুনতে পারবো না। আমি বরং এখান থেকে এখন যাই। দয়া করে তুমি এখান থেকে যেও না সুন্দরী, আমি তোমাকে বিয়ে করেই আমাদের বাড়িতেই রাখবো। তাহলেই ঠিক আছে, আমি বিয়ে করেই এই বাড়িতেই থাকবো। আমি এই বিয়েতে রাজি আছি। এত সুন্দর একটা মুখ, এত কিছুই ক্রিম তো আমার লাগবেই। আমাকে আরো আরো অনেক সুন্দরী হতে হবে। আমি শুধু সারাদিন সাজবো আর খাবো দাবো আর সাজবো। আমার সৌন্দর্য ধরে রাখতে হবে তো নাকি? এই যে একবার দেখেছো, বিয়ের পর থেকেই মেয়েটা একটা বারো রান্নাঘরেও গেল না, সারাটা দিন শুধু সাজগোজেই করে যাচ্ছে। বলি বৌমা, তুমি সারাটা দিন শুধুই সাজগোজে নিয়েই পড়ে থাকবে? একটু রান্নাঘরেও তো যেতে পারো নাকি? আমি একা হাতে আর কত কাজ করব তুমিই বলো। এই
এই হতচ্ছাড়ি বুড়ি, এই কুৎসিত একটা বুড়ি, তুমি আমার সাথে মুখটা একটু সামলিয়ে কথা বলো, বুঝেছো? আমি কোথায় যাব? হ্যাঁ, আমি আবার কোথায় যাব? আমার মতো সুন্দরী রূপসী মেয়ে কি রান্নাঘরে যায়? আমার এত সুন্দর রূপসী মুখ দিয়েই তো তোমার ছেলেকে আমার সাথে বিয়ে করিয়েছো, আবার এখন তুমি আমাকে দিয়ে বাড়ির কাজ করাতে চাইছো? তা আমি কি ঘরের বউ নাকি দাসী বলো? আমি যতক্ষণ এই বাড়িতে আছি ততদিন তোমাদের মা ছেলেকে আমার পা ধরে ধরে তোমাদের থাকতে হবে, বুঝেছো? যদি আমার সাথে কিছু একটা উল্টোপাল্টা আমার সাথে করেছো না, তাহলে পুরো গ্রামবাসীকে এক করে তোমাদের নামে আমি বিচার দিব। এই কথাটি তোমাদের যেন মা ছেলে দুজনের মাথায় ঢুকে, বুঝেছো? না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হবে। না না বৌমা, তুমি আমাদের সাথে এরকমটা করিও না গো। আমি বাড়ির সমস্ত কাজই একাই করতে পারবো। তুমি শুধু বসে বসে শ্বাসগোজই করো, আমি সব রান্না করে তোমার পাতে খাবারটাও তুলে দেব। আমি এখন যাই মা, তুমি সাজো। বাবারে, আজকে মায়া বৌমার কথা আমার খুবই মনে পড়ছে। তার নিষ্পাপ মুখটা শুধুই আমার চোখেই ভাসছে। আমরা কি অন্যায় অত্যাচারটাই না করেছি ওর সাথে। তুমি আর বলিও না মা, আর বলিও না। আমার এই নতুন বউ আমাদেরকে এক্কেবারে জ্বালিয়ে মারছে। আমাকে তো ঘরেও যেতেই দিচ্ছে না। আমি তো ওর সাথে কোনো কথাই বলতে পারি না, শুধু কথায় কথায় আমাকে হুমকি দিচ্ছে। সব কিছুই আজকে হয়েছে তোমার জন্য মা। তুমি যদি আমাকে মিথ্যে মিথ্যে কথা না বলতে, তাহলে আজকে আমার জীবনটা এরকম হতো না মা। সে আমাদেরকে কতই ভালোবাসতো। তার বাচ্চা হয় না বলেই তাকে আমরা মিথ্যে অপমান দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দিলাম মা। কিন্তু এখন আমরা সবই বুঝতে পারছি যে একটা বাচ্চার থেকে একটা মনের সৌন্দর্য অনেকটাই দরকার। তুমি আমার সোনার মতো বৌমাকে আরেকবার ফিরিয়ে দাও ঈশ্বর, তুমি শুধু আরেকবার ফিরিয়ে দাও। বাবারে, আমার বৌমাকে যদি আমি আরেকবার ফিরে পেতাম, তাহলে ওর হাতে পায়ে ধরিয়ে আমি ক্ষমা চাইতাম। আমরা কত ভালো একটা বৌমাকে হারিয়ে ফেলেছি। আমরা হিরে চিনতে ভুল করেছি রে বাবা, একদমই ভুল করেছি। এই তোমরা দুজনে কাকে নিয়ে কথা বলছো একটু শুনি। আর কোন বৌমারই কথা বলছো তোমরা দুজনেই? আমার বড় বউ মায়ার কথা বলছি। সে 2 বছরে একটা বাচ্চাও দিতে পারেনি বলে তাকে আমরা কতই না অত্যাচার অবহেলা করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু আমরা আজকে বুঝতে পারছি যে আমার বড় বউ কতটা লক্ষ্মী ছিল। গিন্নি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এভাবে কি করে হয়ে গেলে বলো তো? এই সব ঘটনায় ছিল এক দৈত্যর আশীর্বাদ। দৈত্য আমাকে বলেছে আমার এই নতুন চেহারা ততদিনই থাকবে যতদিন আপনারা আপনাদের ভুল না বুঝতে পেরেছেন। কিন্তু সত্যি বলতে আপনারা দুজনেই আমার কাছে মন থেকেই ক্ষমা চেয়েছেন। তার জন্যই আমি আমার আগের রূপটা আবারও ফিরে পেয়েছি। আমি তোমাদের দুজনকেই ক্ষমা করে দিয়েছি গো। আর তোমরা আমার জন্য কেঁদো না। আমি চাই আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকি। আর একটা কথা আপনাদের সব সময়ে মনে রাখা উচিত, যাদের বাচ্চা হয় না তারাও কিন্তু মানুষ। আমরা আর কখনো অপয়া আর অসুন্দরকে ভেদাভেদ করব না মা।